একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? যখন তিনি গাইলেন আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, তখন যেন এক আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল তার কণ্ঠের আবেগ। তিনি তার গান দিয়ে শ্রোতাদের হৃদয়ের সঙ্গে কথা বলেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অনন্য কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। আপু কেমন আছেন? খুব ভালো লাগলো যে হৃদয়ের, কি বললে কথাটা? শ্রোতাদের হৃদয়ের সঙ্গে গল্প করেন। হ্যাঁ, একদমই। কিন্তু একটা শিল্পীর জন্য যদি সত্যিই কথাটা তোমার মনে হয়ে থাকে, তাহলে এটা একটা অনেক বড় উপহার আমার জন্য, প্রাপ্তি, যে আমি শ্রোতার হৃদয়ের কথা বলি। আসলে আমার যতটা আমাকে যখন কেউ বলে যে আপনার জনপ্রিয় গান, আমি বলি আমার কোনো জনপ্রিয় গান নাই, মানুষের হৃদয়ের গান আছে। তো সেটা যদি হয়ে থাকে, অনেক ভালো লাগলো শুনে, এবং অনেক ভালো লাগছে আজকে তোমাদের এই আড্ডায় এসে। আপু, প্রথমে শুরু করতে চাই, গতকালই আপনার একটা ফেসবুক পোস্টে দেখছিলাম যে নিজের কাছে নিজের অনুরোধ কতটা রাখতে পারি। এটা আসলে মানে কেন, আসলে কি রাখতে পারি অনুরোধ আমরা নিজের কাছে? সেটাই আসলে যখন অনেক কিছু আশপাশ ভাবি এবং একটা দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে থাকি, তখন নিজের অনেক অনুরোধ থাকে, নিজের কাছে অনেক দাবি থাকে, অনেক ইচ্ছে জাগ্রত হয়, স্বপ্নের একটা জায়গা তৈরি হয়। কিন্তু সেই অনুরোধটা তো রাখতে পারি না। আশপাশের সেই জায়গাগুলো সেখানে বাধা দেয়। আবার নিজের থেকেও একটা দায়িত্ববোধ থেকে অনেক কিছুই করতে পারি না। আবার অনেক কিছু করি, যেই জিনিসগুলো হয়তোবা অনেকেরই পছন্দ হয় না। তো সব কিছুই আসলে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া। এই বোঝাপড়াটা থাকে বলেই যখন কারো মধ্যে এই উপলব্ধিগুলো কাজ করে, আমি বিশ্বাস করি একটা মানুষ তখন ভালো কাজই করে। এই সময়ে দাঁড়িয়ে একেবারে ছোটবেলায় যদি ফিরে যেতে চায়, তাহলে ঠিক কোন সময় কোন স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে? আমি না অনেক, কিন্তু বলে না যে একটু টমবয় টাইপ, আমি কিন্তু ভীষণ একটা গেছো মেয়ে ছিলাম। ছেলেদের সাথে সাতচারা খেলতাম, সাতচারা, ভলিবল, তারপরে ধরো আম চুরি, ফুল চুরি, এগুলো তো আছেই। এবং রাস্তায় ওই আমাদের গলিটা ছিল, আমরা থাকতাম এলিফ্যান্ট রোডে। তখন ওই রাস্তাটা কত সুন্দর করে রাখা যায়। তখন কিন্তু ঠিক তখন থেকেই কিন্তু আমি এরকম, হ্যাঁ, একটা ছোট্ট পুকুর ছিল আমার। এখনও ওই স্মৃতিগুলোতেই আমি আসলে অনেক বেশি মধুময়, মানে অনেক আনন্দে চলে যেতে পারি। যত তোমার ছোটোবেলা সুন্দর থাকবে, তত তুমি বড় হয়ে সেই জায়গাগুলোই তোমাকে কিন্তু একটা সম্পদশালী করবে। আর বাসায় তো আব্বা গান করছে, আম্মার একটা অনুশাসন সুন্দর, আম্মাও গান করে, আম্মা আমাদের ভুল ধরে, পড়াশোনা করে, টিচার মানুষ। তো সুমা, আমি, এই যে ছোটোবেলার স্মৃতি, আব্বার মুড়ি দিয়ে আম্মা খানো, দুধ মুড়ি, ওই যে বিকালবেলা, সব কিছু কিন্তু দেখো, আমি অনেকগুলো কথা কিন্তু তোমাকে একসাথে বলছি। তো সব কিছু মিলিয়ে না একটা প্রাণবন্ত জীবন, যেখানে কোনো সমস্যা প্রতিদিন, এখন বর্তমানে আমার বা অনেক মানুষ, সব মানুষেরই অনেক চিন্তা করতে হয় সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে। আসলে সেই ভাবনাগুলো কিন্তু ফিরিয়ে আনতে আমি চাই। ছোটোবেলার যে সম্পদশালী একটা আনন্দ, খুবই খরচহীন, খুব খরচহীন এই আনন্দগুলো তৈরি করতে হবে সব সময়। আমরা জানি বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মাহমুদুর নবী আপনার বাবা। আপনার জীবনে তার ছায়া কতখানি? আমার বাবা তো আমার আয়না।
আমি যখনই কিছু করি আমি আমার বাবাকে সামনে এসে যায়, আনি যে তা না, কিন্তু সে সবসময় সামনে থাকে। বলে না যে বাবা মা মৃত্যু হয় না কখনো সন্তানের কাছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে সবসময় ছায়া হয়ে, মায়া হয়ে, আয়না হয়ে সামনে থাকে। আর যদি সে হয় মাহমুদুর নবীর মতো একজন সুকণ্ঠের মানে অধিকারী, তার সুর, তার গায়কী, তার মাহমুদুর নবীর তো অনেক ভক্ত, পুরো পৃথিবীতে যত বাঙালি আছে তার ভক্ত, তো সেখানে তো আমাদের যাওয়াটাই সম্ভব নয়, তো তাকে তো ধারণ করতেই হবে। এবং সরল বাবা হিসাবে একটা সন্তানের কাছে যেমন হওয়া উচিত, বাবা মনে করলেই কেমন খাকা করে উঠে যখন ভাবি যে আমার বাবা নাই পৃথিবীতে, কিন্তু আবার সব কিছু মিলিয়ে বাবা আছে, স্মৃতিতে আছে। স্মৃতিতে নয়, বাস্তবেও। আসলে তুমি চিন্তা করে দেখো, এই যে বললাম না যে সবার মৃত্যু হয়, কিন্তু সন্তানের কাছে পিতামাতার মৃত্যু কিন্তু আসলে হয় না, তারা সব সময় ছায়ার মতো কেমন করে যেন থাকে। তো সে আছে, সে তো সামনেই। আমি গান গাইলে তুমি আমার বাবাকেই দেখো, বাবার কথা বললে যখনই যেখানে যাই আমাকে অনেকে না আমাকে ফাহমিদা বলে না, অনেকে বলে এই নবী, নবীর বেটি, হ্যাঁ এই নবী, আমাকে কিচ্ছু মানে বলেই না, নবী ছাড়া কিছু বলে না। আপু, বাবার একটা গান আছে, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, এই গানটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। আসলে সবসময় আব্বা কিন্তু আমাদের গানের প্রান্তে, জীবনের প্রান্তে সবখানে দাঁড়িয়ে আছে। একেবারেই তাই, আমরা সেটাই বিশ্বাস করি। আপু, সেই জায়গাটা থেকে, বাবার অনুপ্রেরণা থেকেই কি ভেবেছিলেন যে গানের জন্য জীবনকে নিবেদন করবেন? ছোটবেলা থেকে আমার যেটা হয়েছে যে আমি সবসময় ভাবতাম কি আমি গান গাইব, কারণ আব্বা যখন সকালবেলা হারমোনিয়ামটা নিয়ে বসতো, তানপুরাটা নিয়ে, যে আমরা স্কুলে মানে যাবার জন্য আমি সামিনা তৈরি হচ্ছি, আম্মা, এই যে একটা একটা দৃশ্য, হ্যাঁ, এই আম্মার সুজির হালুয়া বানাচ্ছে, পরোটা বানাচ্ছে, তখন কিন্তু গ্যাসের চুলা ছিল না, কেরোসিনের চুলা। তো সকালবেলার ওই যে ভাবটা, আব্বা হারমোনিয়ামে, আব্বা কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতো, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, দেখো আমার গুজবাম হচ্ছে, হ্যাঁ, আব্বা এভাবে গাইতো আর আমরা রেডি হতাম না, তা একটা কেমন জানি একটা ইমোশন, তো তৈরি হতাম। তো ওই জিনিসগুলো আসলে থেকে আমার মনে হতো আমি আসলে গান গাইতে চাই, কিন্তু আমি জানি না যে আমি কী মানে শিল্পীর ব্যাপারটা ছোট্ট, আমি গান গাইতে চাই এবং আমি খুব গান শুনতাম, আমি গান গাইতাম জোরে জোরে চিৎকার করে সব গান তুলতাম। তো এই ভাবনাটা থেকে আমার আর অন্য কিছু করবার ইচ্ছা হয়নি, মানে চাকরিজীবী হব বা কিছু, আমার না আমি গান করব, এটাই আমার মনে হতো। দীর্ঘ 4 দশকে তো আপনি আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সবই করেছেন আপু মোটামুটি, কিন্তু আপনার শিল্পী সত্তাকে যদি বলি, কোন গানগুলো আপনার শিল্পীর যে মূল শক্তি সেটাকে উদ্বোধন করেছে বলে আপনি মনে করেন? আব্বার গান তো আছেই, তারপরে আমি একটা গানের প্রতি খুবই আমার ইয়ে ছিল, তখন তো লং প্লেতে গান বাজতো আমাদের বাসায়, না মনও লাগে না এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। এই গানটা যখন লতা মঙ্গেশকরের শুনতাম না, আমার কেমন যেন লাগতো যে না মনও লাগে না, কি একটা গান, কি একটা সুর, আমাকে খুবই, মানে আমি অনেক জোরে জোরে গাইতাম তখন। আর
আব্বার গানগুলো যখন রেডিওতে করতো, নিজে সুর করা, তারপরে সিনেমার গান, গানেরই খাতায় স্বরলিপি, হ্যাঁ, কিংবা এক অন্তবিহীন স্বপ্ন ছিল, গানের ভুবন ভরিয়ে দেব, এই যে এটা, এই যে ভরিয়ে দেব, এই যে আব্বার থ্রোয়িংগুলা নিজে দেখতাম তো, খুব সিম্পল কাজ করাটা, গান ভেতর থেকে আবেগটা বের করা কিন্তু একটা কঠিন বিষয়। এই যে ভরিয়ে দেব, এটার ভিতরে অনেক একটা মেসেজ আছে। তো গানের ভুবন ভরিয়ে দেব, মানে অনেক দায়িত্ব। আমি এই জিনিসগুলো ফলো করতাম। তো করতে করতে আমার মনে হলো যে না, এটার বাইরে আসলে আমার বাবার মতো আমাকে গান গাইতে হবে। আর এখনকার সময়টা একটু অস্থির সব মিলিয়ে, তো এখন তো সেই প্রকৃতির গান তো আসলে হয় না বললেই চলে, কিন্তু মানুষের জীবনের যে জীবনকে কেন্দ্র করে যে গানগুলো, সেগুলোকে আসলে ভালো মতো হচ্ছে কি মনে হয় আপনার? দেখো, জীবনে টানাপোড়েন থাকেই, আগেও যে ছিল না তা কিন্তু নয়, কিন্তু সব কিছুর মধ্যে একটা প্রকৃতি খুবই মাস্ট একটা ব্যাপার ছিল, মানে খুবই ইম্পর্ট্যান্ট। প্রকৃতির সাথে একটা যোগ সাধন করা, মানুষের এবং প্রকৃতির যে মধ্যে যে একটা যোগ সাধন, সেটা খুব গভীর ছিল। কিন্তু এখন সময়টা সেই আগের মতো নেই। মানুষের তো জীবন আরও কঠিন হবে, সামনে অনেক কঠিন হবে। তো সেই কঠিন জীবনে মানে আমি বলতে চাচ্ছি যে আমরা তো আসলে সায়েন্টিস্টদের সায়েন্টিফিক এআইয়ের যুগে চলে আসছি। এখন তো আসলে সবই আর্টিফিশিয়াল। তো এটা কঠিন না? একটা প্রকৃতি মানে তো সরলতা, সহজাত বিষয়। তো সেই বিষয়টাতে যখন চলে আসছি, এখন মানুষকে কোন গানটা রিলেট তারা করতে পারে, সেটা হলো যে খুবই বাস্তব গল্প, সেটার মধ্যে প্রেম থাকতে হবে, সেটার মধ্যেই একটা উত্তর থাকতে হবে। তো সেই উত্তরটার জন্য আসলে গানের কথার মধ্যে অনেক কঠিন একটা সত্য নিয়ে আসতে হয়। মানে এখনকার আসলে আমি বলবো যে যারা এখন গান করছে তাদের জন্য কিন্তু একটা কঠিন কম্পিটিশনের ব্যাপার, ভীষণ কম্পিটিশনের একটা যুগে আছি আমরা। তো এই কঠিন কথাগুলো লেখার জন্য কিন্তু আবার আরেকটা বিষয় আছে, যে এই কঠিন কথাগুলো লেখার জন্য অনেক পুরনো ফিলসফারদের কথা পড়তে হবে, কবিতার বই পড়তে হবে, রবীন্দ্রনাথের বই পড়তে হবে, নজরুলের মানে বই পড়তে হবে, মানে বই একেবারে রীতিমতো, মানে গানগুলো পড়তে হবে, কবিতা পড়তে হবে আগের দিনের। তার মানে কি, কম্বিনেশনটা হচ্ছে পুরনো এবং নতুনের একটা কম্বিনেশন করে সেখান থেকে সত্য একটা গল্প লিখতে হবে। আপু, আমরা একটু আগে ফিরে যেতে চাই, হ্যাঁ। যেখানে আপনি বলছিলেন যে বাবার সেই অনুপ্রেরণা থেকেই গান শুরু করা। তারপর আপনি কি রেডিওতে গান শুরু করলেন নাকি? হ্যাঁ, প্রথম আমার আমি ইয়েতে, অনেক আগের কথা, আমি এনলিস্টেড হলাম রেডিওতে। মানে আমাদেরকে পরীক্ষা দিতে হলো গানের। আমার বাবার মেয়ে বলে যে আমার আর সামিনার আসলে গান করতে হয়নি অনেক, সেটা না। রেডিওতে আমি আর সামিনা গেলাম, তারপরে আমাদের গানের পরীক্ষা নিল, তারপরে আমরা এনলিস্টেড হলাম রেডিওতে, তারপরে টেলিভিশনের সাথে সাথেই পাশাপাশি। এই মুহূর্তে কি মনে পড়ছে আপু ঠিক রেডিওতে কোন কোন গানগুলো করেছিলেন? এগুলো তো ভুলবো না, বললাম না, তোমার স্মৃতিঘরে যদি সুখের স্মৃতিগুলো না থাকে তুমি তো বাঁচতে পারবে না। তো মনে আছে আমি শাহনাজ রহমতুল্লাহর অনেক ভক্ত ছিলাম। দু চোখে অভিমানে মেঘ করেছে এই তো, সে মেঘের বাদল ঝরার বৃষ্টি চমক নিত, মেঘ ভাঙার আসত, দু চোখে অভিমানে মেঘ করেছে এই তো।
সেই যে শুরু আপু, তারপরে তো টেলিভিশনে গান করেছেন, কিন্তু কি মনে হয় যে কোন গানটার মাধ্যমে আপনার জনপ্রিয়তা আসলে অনেক বেশি গ্রাম অঞ্চলেও ছড়িয়ে গিয়েছিল? গান মাঝখানে আমার 12 বছরের একটা গ্যাপ আছে। আমি কিন্তু আহ, গানেই ছিলাম, কিন্তু ইন্ডাস্ট্রি থেকে একটু দূরত্বে ছিলাম। তা আমার কামব্যাক, যে গানটা আসলে মানুষের মুখে মুখে ফিরল, সেটা হলো লুকোচুরি গল্প। তো আহা সিনেমার গান। হ্যাঁ, যেই সিনেমাতে আমার দীর্ঘ 12 বছরের কোনো গান ছিল না। তো ভেবেছিলাম আর আর কখনো হয়তো সিনেমাতে গান হবে না, হয়তো আর কখনো আমি ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে পারবো না। কিন্তু এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া বা এই গানটার সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা যদি একটু বলতেন আপু আমাদের। আমি 2005-এ আমার একটা অ্যালবাম বেরোলো, দুপুরের একলা পাখি। ওই যে তখন বললাম যে আমি আর সামিনা, আমাদের দুজনকে ইন্ডাস্ট্রিতে একটা ইন্ডাস্ট্রির মানুষজনই হয়তো ভাবলো এক বাড়ি থেকে দুই বোনের দরকার নাই, একটু পলিটিক্স হলো। হ্যাঁ, যেটা হয়। তো আমাকে তো আসলে এক ধরনের গান দিয়ে মানুষের কাছে ফিরতে হবে, বা আমি গান গাইতে চাই, আমি কি চাই আসলে। তো তখন আমি দুপুরের একলা পাখি একটা অ্যালবাম, যে এই অ্যালবামের গানগুলো জীবনের কথা বলে, প্রেমের এই বর্তমান গল্পটাকে বলে, কি হতে পারে। তো সেই ধরনের দুপুরের একলা পাখি একটা খুব স্লো আইটেমের একটা অ্যালবাম আমার হলো, যে অ্যালবামটার গান সত্যি সত্যি মানুষের কাছে, ইভেন সাংবাদিকরা আমাকে নিয়ে অনেক লেখালেখি করলো। প্রত্যেক দিন খুব একটা ক্রিটিসিজম, একটা পেজ ছিল যে শিল্পীর এই অ্যালবামটা বেরিয়েছে, এটার ক্রিটিসিজম। আগে, এখন তো এটা হয়ই না। তো এত সুন্দর করে লিখতো, এবং প্রত্যেকের গাড়িতে তখন সিডি, এই দুপুরের একলা পাখি, এটা বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছিল। প্রত্যেকটা গান মানুষের মনে মনে। কিন্তু ওই গানগুলো আমাকে একটা মান তৈরি করলো, যে ফাহমিদা নবী এ ধরনের গান গায়। তখন এনামুল করিম নির্ঝর এই অ্যালবামটা শুনে আমাকে উনি একটা গান দিলেন, বললেন যে এই গানটা আমার মনে হয় আপনি খুব ভালো করবেন। তখন একটা ডিফারেন্ট টাইপের 2006-এ আমি পেলাম। তো একটা অন্যরকম ছোটো ছোটো কথার গান আমার ভালো লাগলো, দেবজ্যোতি মিশ্র সুর। তো সেই গান আর রেকর্ডিং হয় না, বুঝছো। 2005-এ দিল, সরি। তারপরে 2006-এর জানুয়ারিতে আমাকে বললো আজকে রেকর্ডিং, 1 বছর পরে। তখন গানটা রেকর্ড করলাম। সিনেমাটা তখন একেবারেই তখন কাজ চলছে, রিলিজ হলো 2007-এ। তারপরে গানটা তো খুবই, হ্যাঁ, এটা এখানে একটা এই ব্যাপার আছে যে তখন রেডিও টুডে মাত্র অন এয়ার হচ্ছে, ভীষণ প্রচার হতো গানটা। ইভেন এই ছবির যে নায়ক হুমায়ুন ফরিদি ভাই আমাকে প্রথম দিন টেলিভিশনে দেখা, এই লুকোচুরি গল্প, লুকোচুরি লুকোচুরি ডাকছে। তা আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার। তা আমি তাকালাম, বললো কি তুমি আর ফাহমিদা নেই, তুমি আর লুকোচুরি। ও আচ্ছা, বলে এত সুন্দর গান, সবাই বলতো, আমাদের ইন্ডাস্ট্রির মানুষরাই। তারপরে দেখি 2008-এ অ্যানাউন্সমেন্ট যখন হলো, 2007-এর আহা ছবির শ্রেষ্ঠ শিল্পী হিসাবে আমি পুরস্কার পেলাম। মানে খুবই সারপ্রাইজিং। এটা একটা বিশাল অর্জন আপু। আমরা একটু কিছু সময়ের জন্য এই লুকোচুরিতে হারিয়ে যেতে চাই আপু। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। আপু, আপনার এই সঙ্গীত জীবনে আমরা জানি যে নাট্যাচার্য সেলিম আল দীনের একটা বড় প্রভাব আছে। তিনি তো নাটকও লিখেছেন, আবার গানও লিখেছেন। তার সেই গানগুলোকে আপনি একরকম পুনরুদ্ধার করেছেন, তো সেটা আমরা একটু জানতে চাই। আমার সঙ্গে সেলিম আল দীন স্যারের একটা কেমন জানি একটা যোগাযোগ হয়েছিল। তো 2007-এ ওনার সঙ্গে আমার একটা অনুষ্ঠানে দেখা। হঠাৎ করে উনি স্টেজে, আমি গান করছি, তো আমি গান করে আসার পরে আমাকে উনি অনুরোধ করলেন
উনি নিজেই মানে আসলে এতই বড় মানুষরা বড় অন্যরকম হয়, তো উনি নিজেই বললেন আমি সেলিম আলদিন। আমি বলছি স্যার আমি আপনাকে চিনি। বলে কি আমি আপনার ভক্ত। আমি বলছি স্যার আমাকে তুমি করে বলেন। ভক্তদের কখনো যাদের শিল্পীদের ভক্তদের কখনো বলতে হয় না এটা যে তুমি করে বলেন। আচ্ছা যাই হোক, বললো যে আমাকে আমার গানগুলো আপনাকে করতে হবে, আপনি কি গাইবেন? আমি বলছি আল্লাহ স্যার আপনার গান তো অনেক কঠিন, আমি কি পারবো? আমি আপনার নাটকে আমি বুঝি না এখনও। বলি কি আপনিই পারবেন আমার গানগুলো মানুষের কাছে পৌঁছে দিতে। এই গল্প শুরু হলো। তারপরে ওনার সাথে আমি উনি প্রায় প্রায় ফোন করতেন এবং আমাকে ওনার সম্পর্কে বলতেন। তখন উনি গানগুলো দেননি এবং ওনার জীবন, ওনার চিন্তা উনি শেয়ার করতেন, অনেক কথা হতো। তারপরে 2008 জানুয়ারিতে ওনার লাস্ট গানটা শেষ নেই শেষ নেই, হ্যাঁ, তো সেই গানটা উনি আমাকে শোনালেন। বলল যে আমি তো চলে যাচ্ছি। আমি কোথায় চলে যাচ্ছেন স্যার? বলে উনি বলল যে আমি চলে যাচ্ছি, তা আমাদের দেখা করতে হবে। তো 2008-এর 10 তারিখে আমরা দেখা করব। ওই সময় উনি অ্যাক্সিডেন্ট করলেন এবং চলে গেলেন আসলে। তারপরে 3 বছর ধরে উনি সব দিয়ে গেছিলেন, মানে খুব কেমন যেন ব্যাপারটা। 3 বছর ধরে আমি ওনার গানগুলো সব আমি নিজে তুললাম। তারপরে আমি ওনার অ্যালবামটা বের করলাম। ওই গানগুলো গাইবার পরে আমি তো এমনিতেই ফিলসফির ছাত্রী, তো ওনার জীবনবোধ, মুহূর্তের গল্প, জীবন মৃত্যু এবং মাঝখানের সময়টাকে নিয়ে ওনার গানগুলো। তা আমি মনে করি ওটা আমার ভিতরে বিশাল এক অর্জন, আমাকে সমৃদ্ধ করেছে, আমার শিল্পী জীবনকে ওনার গানগুলো সমৃদ্ধ করেছে অনেক। স্যারের গানগুলো আসলে উনি আমাকে দিয়েছেন, এটা বিশাল একটা উপহার উনি আমাকে দিয়ে গেছেন। সেই গানগুলোর মধ্য থেকেই কি একটা গান এই মুহূর্তে মনে পড়ছে আপু? হ্যাঁ হ্যাঁ, অনেক গান, সব গানই মনে থাকে। আমি এটা শোনাই একটা। জি আপু। আমি যতবার উড়াল মেঘেদের ছুতে চাই, দ্রুত ভেঙে যায় ধাওন্ত গরণ গঠন, দ্রুত ভেঙে যায় ধাওন্ত গরণ গঠন। আমি যতবার উড়াল মেঘেদের ছুতে চাই। দারুণ আপু। এবার একটু অন্য প্রসঙ্গ। গত বছর একটা ফেসবুক পোস্টে দেখেছিলাম আপনি লিখেছিলেন যে আত্মবিশ্বাস আর অভিমান এই দুটো সঙ্গীতের ক্ষেত্রকে বড় করে তোলে। অভিমান জরুরি, কারণ অভিমান না থাকলে অশিক্ষা আর শিক্ষার মধ্যে পার্থক্য বোঝা যায় না। বাবা, তো অভিমান তো আপু আমরা জানি যে নেতিবাচক একটা আবেগ, অভিমান কেন জরুরি আপু সঙ্গীত চর্চার ক্ষেত্রে? শিল্পীর যদি অভিমান না থাকে, এটা একটা অলংকার শিল্পীর। অভিমানটা শিল্পীর একটা অলংকার, মানে অনেকে এটাকে ভুল ইয়ে করে যে অহংকার, উনি অহংকারী সেজন্য ওনার ভেতরের যে অভিমান সেটা কেউ দেখে না। তো শিল্পীর যদি অভিমান না থাকে, উনি সুখটাকেও সুখের মতো তৈরি করতে পারবে না, দুঃখটাকেও দুঃখ হিসাবে প্রকাশ করতে পারবে না। এই জন্য খুব জরুরি হচ্ছে অভিমানের সাথে আত্মবিশ্বাস, যে আমি আসলে শ্রোতার কাছে আসলে কোন মেসেজটা দিতে চাচ্ছি, আমি তৈরি করবার জন্য, একজন হয়ে ওঠার জন্য এটা খুব জরুরি যে একটা আত্মাভিমান, যেটা মানুষের জেদটাকে সুন্দর দিকে নিয়ে যায়। এবং আত্মবিশ্বাস বাড়ালেই তখন মানুষ কিন্তু পথ চলতে পারে খুব অল্পে। আর একটা শিল্পীর জীবনে যদি অল্পে না চলতে পারে সে, তাহলে কিন্তু একটা সুন্দর ফুল মানে একটা গান তৈরি হবে না। আমি গানকে এভাবে দেখি, মানুষের জীবনের গল্প হিসাবে। আমি গানকে আসলে এই সাময়িক একটু শুনলাম, তারপরে শেষ হয়ে গেল, অস্থির হলাম, চলে গেলাম, না। আমার গানটাকে নিয়ে যেন মানুষ ভেতরে ঢোকে বাসার, বলে একটু শুনি তো আরেকবার, মনটা ভালো লাগবে। তো ওই জন্যই আত্মবিশ্বাস এবং অভিমান খুব জরুরি একটা শিল্পীর জন্য।
আপু, আমরা জানি যে 2005 থেকে 2012 পর্যন্ত আপনি ক্লোজ আপ ওয়ানের বিচারক ছিলেন। তো সেই সময়কার স্মৃতি এবং একই সঙ্গে তখনকার যারা বিজয়ী হয়েছিলেন তারা অনেকেই অনেক নিজ নিজ অঙ্গনে অনেক ভালো করেছেন, আবার অনেকে হারিয়ে গেছেন। এটার পিছনে আপু কারণ কি থাকতে পারে? দেখো, সবাই যে আসলে ওই জায়গাটায় ধরে রাখতে পারবে, কম্পিটিশন তো একটা কম্পিটিশন, তো ধরে রাখার একটা ব্যাপার আছে। আমাদেরও অনেক শিল্পীরা আছে আমার বাবার সময়ের, যাদের ছেলেমেয়েরাও কিন্তু গান করতো, অনেকেই করে না। তারা যে ভেতরে ভেতরে ধারণ করে না তা কিন্তু নয়, কিন্তু আমি, সামিনা বা আরও যা অনেকেই আছে, গানটাকে একটা প্যাশন হিসাবে নিয়েছি এবং এটাই আমার আসলে সব। তো প্রথমে ছিল আবেগ ছোটোবেলায় যে আমি একটা গান করব, কিন্তু বড় হতে হতে মনে হয়েছে আমি একজন শিল্পী হব। তারপরে আরও হতে হতে মনে হয়েছে এটাই আমার প্রফেশন। তো সুতরাং অর্থায়ন এবং নিজের ইচ্ছার যে প্রকাশ, সেটা দুটো যদি কম্বিনেশন একসাথে না থাকে তখন অনেকে হারিয়ে যায়, আর অনেকে কিন্তু সেটাকে ধরে রাখে। যত জীবন মানুষ বেঁচে থাকে সেটাকে ধরে রাখে বলেই সে কিন্তু এগিয়ে যেতে পারে। তো এই কম্পিটিশন থেকে যারা আসলো, যারা ধরে রাখতে চেয়েছে, তারা কিন্তু চেষ্টা করছে প্রতিদিনই। এটা কিন্তু একটা নিজের সাথে নিজের অনুরোধ, নিজের সাথে নিজের প্রতিযোগিতা। আর অন্যের সাথে প্রতিযোগিতা করে লাভ হয় না আসলে। নিজের সাথে নিজের প্রতিযোগিতা ছাড়া একজন মানুষ কিন্তু একজন হয়ে উঠতে পারে না, আমি বিশ্বাস করি এটা। আপু, বর্তমান প্রজন্মে যারা শিল্পী আছেন তাদের কোন বিষয়টির মধ্যে আপনি আশাবাদ দেখতে পান, আবার কোন বিষয়টি আপনাকে নিরাশার মধ্যে ফেলে দেয়? নিরাশা আমার ভিতরে নাই। আমি ওদেরকে বলতে চাই বা আমি নিজেকেও বলতে চাই, যেটা আমি আসলে করেছি, যেটা আমি করি আমি সেটাই বলতে পারি। তো ওদেরকে আমি বলতে চাই, ওরা অনেক সময় ভয় পেয়ে যায় যে আসলে আমি কি আমাকে দাঁড় করিয়ে রাখতে পারবো? উঠে দাঁড়ানোর গল্পটা কি? তোমাকে বারবারই উঠে দাঁড়াতে হবে। তুমি যদি আজকে ভাবো আমি উঠে দাঁড়িয়ে গেছি, আমার অনেক কিছু হয়ে গেছে, আমাকে এখন আর কেউ পাবে না, তাহলে কিন্তু তুমি একটা পর্যায়ে গিয়ে তুমি দুঃখে পড়ে যাবা। তোমাকে কেউ নাও ডাকতে পারে, কিন্তু তোমার কাজটা তোমার করে যেতে হবে। এবারের বইমেলায় আপনার ফাহমিদা নবীর ডায়েরি নামে একটা বই প্রকাশিত হয়েছে, সেটার খুবই জনপ্রিয়তা আমরা ফেসবুকে দেখতে পেয়েছি। তো সামনের বইমেলা নিয়ে কি চিন্তা আছে আপু, আর লেখালেখি চর্চাটা আসলে কোথা থেকে শুরু হলো? আমার যখনই যেখানে যাই, আমার একটা আসলে কোনো একটা কিছু দেখে আমাকে মানে ভাবায়। আমি ভাবি, একটা পাতা যখন এরকম এরকম করে গোল গোল হয়ে পড়ে না, শুকনো পাতা, ওটার ভেতরে আমি একটা গল্প পাই। আমি কোনো ধরো একটা মানুষ হেঁটে যাচ্ছে, হঠাৎ মানুষের দৃষ্টি আমার চোখটা পড়লো ওর চোখে, আমি ওকে দেখলাম হয়তো খুবই চিন্তা করছে, ওই ভাবনাটাকে আমি নিয়ে একটা কাজ করলাম। যেমন আমি একটা কাঠবিড়ালিকে দেখে এবার একটা লেখা লিখেছি, কাঠবিড়ালিটার দৌড় দেখে। তো ওটা আমার একটা লেখা, মানে নানান রকম আমি অনেক কিছু নিয়ে লিখি। তো যখনই আমার উপলব্ধির জায়গাটা তৈরি হয়, আমার নিজের শুধরে নেওয়ার ব্যাপারটা ঘটে, তখন আমি অনেক কিছু, আমাকে প্রতিদিনই শুধরাতে হয় নিজেকে। আমি যখন যা দেখি, যা ভাবি, সেটা নিয়ে আমি বৃষ্টি পড়ার থেকেও আমি একটা ভাবি যে অনেক কিছু হচ্ছে, একটা রোদ উঠা নিয়েও আমি একটা ভাবি, যা ভাবি আমি তাই লিখে ফেলি আর কি। একটা ছোট্ট মাথায় আসে একটা ওয়ার্ড, সেটাকে ইলাবোরেট করতে থাকি। বইটা নিয়ে আপু জানতে চাই যে এবারে বইমেলা হলো। ফাহমিদা নবীর ডায়েরি আমার একটা পেজ আছে, আমি ওখানেই লিখি আসলে। তো প্রতিদিনই আমার ভক্তরা, আমার পাঠকরা আমাকে বলতেই থাকে আপনাকে বই আকারে পেতে চাই, আমার বাসায় রাখতে চাই। অনেক ভালোবাসা প্রকাশ করে, আজকে এটাই ভাবছিলাম আপা, আপনি এটাই লিখলেন, মানে এই কথাটা আমি সবসময় শুনি, আজকে এটাই ভাবছিলাম। আপনার কথা শুনলে আমি অনেক আশা পাই, কারণ আমার মনে হয় কি, আমার যদি দায়িত্বই হয়ে থাকে তাহলে আমাকে আসলে সবাইকে জাগ্রত রাখতে হবে, আশা জাগা নিয়ে কথা বলতে হবে, দুঃখর ভেতর থেকে দুঃখ শেষ করতে হবে, মানে একটা সলিউশন থাকতে হবে, একটা অ্যান্সার, মানে লজিক হলো তোমার হলো প্রশ্ন এবং উত্তর, মাঝের যে গল্পটা সেটার থেকে তোমাকে
একটা উত্তর অবশ্যই আবিষ্কার করতে হবে, একটা প্রশ্নও রেখে দিতে হবে। তো এই থেকে আমি আসলে শব্দশিল্প থেকে আমার তখন হঠাৎ করেই আমার কিন্তু 10 দিনের মধ্যে ডিসিশন ফাইনাল। অনেকেই বলেছিল, কিন্তু এটা হয়ে গেল আর কি। তো এই আর কি। সঙ্গীতাঙ্গনে বেড়ে ওঠা, সঙ্গীত চর্চা করা, এর পাশাপাশি দর্শনের ছাত্রী হিসেবে আপনার যে জীবনবোধ, এটা আপনাকে জীবনের পথ দেখানোর, পথ চলার ক্ষেত্রে কতটা অনুপ্রাণিত করেছে দর্শন বিষয়টি? ভীষণ, কারণ সক্রেটিস তো আমার গুরু। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপা আপনার এই পথ চলতে চলতে জীবনে আপনি পুরুষকে নিয়ে কি বলবেন? তা আমি বলছি, আমার তো 4 জন পুরুষ প্রেমিক আছে। তো সেটার মধ্যে হচ্ছে সক্রেটিস, রবীন্দ্রনাথ, তারপরে হচ্ছে স্পার্টাকাস, রাজা অশোক। এই 4 জনের বিশালতা, তার 4 জনের কর্মযজ্ঞ আমাকে কিন্তু ভীষণ রকমের অনুপ্রাণিত করে। তো ফিলসফি পড়ে যেটা আমার হয়েছে, দেখলাম যে আমার গান করতে গেলে এটাই আমার সাবজেক্ট, জীবনকে জানো, নো দাই সেলফ। আর সক্রেটিসের একটা কথা, আ কাপ অফ পয়জন ক্যান নট কিল মি, অনলি দ্য ট্রুথ ক্যান কিল মি। এই সত্যের উপর তার কোনো সত্য নাই। ফিলসফি ইজ দ্য ফাদার অফ অল সায়েন্সেস, সো ফিলসফিতে তোমাকে যেতেই হবে। তা আমি সেইভাবে আর কি আমার জীবনকে দেখি, দর্শন। আপু, এই যে দীর্ঘ জীবনে এই আপনার তো অনেক অর্জন আছে, যদি এই মুহূর্তে বলি কোন বিষয়টি বা কোন মুহূর্তটি আপনাকে আপনার সবচেয়ে সাফল্যমণ্ডিত বা সবচেয়ে অনুপ্রেরণাদায়ক? আমার মা অনেক কিছু চেয়েছে জীবনে, হয়তো অনেক প্রাপ্তিই নাই, কিন্তু আমি চেষ্টা করি আমার মাকে খুশি করতে। আমার বাবার আয়নায় আমি দাঁড়িয়ে থাকি। আমার মেয়ে, একমাত্র মেয়ে আনমোলকে আমি মানুষ করতে চেয়েছি যেভাবে, যে ও একটা কি হবে না হবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই সেই হবে, নাকি একজন ভালো মানুষ হবে। ও খুব ভালো মনের একজন অধিকারী আমি গড়ে তুলতে পেরেছি। এবং আমি সবার কাছে, সবার ইন্ডাস্ট্রিতে বলো, দর্শক শ্রোতার কাছে আমি একজন নুমা আপা। হ্যাঁ, আমাকে মানুষ সেভাবে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। পথ চলতে গেলে মানুষ ভালোবাসাই জানায়। এই জিনিসগুলোকে আমি ধরে রাখতে চাই। এটার জন্য আসলে এই যে সোনামুখী সুই হয়ে চলতে থাকি। তা আমার মেয়ের, আমার কন্যার সাথে আমার যে একটা বন্ডিংস, এইটা একটা আমার মনে হয় আমার শ্রেষ্ঠ সম্পদ। আপু, বর্তমান সময়ে আপনার ব্যস্ততা কী নিয়ে যাচ্ছে? আপনি কী নিয়ে কাজ করছেন এখন? বর্তমান সময় ধরো ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, ভালো গান আসলে হচ্ছেই না। কিন্তু আমি কি থেমে থাকবো? না, আমি আমার কাজ করে যাই। তুমি যদি বলো যে এটা দিয়ে কি আপনার সংসার চলে, আমার সংসার চলে না, সত্যি কথা। এখন গান নাই কোনো, তোমাদের এই চ্যানেলে বসেই বলছি, কোনো চ্যানেলে ভালো প্রোগ্রাম করে না, সবারই মধ্যে হতাশা। তো আমি যদি এত হতাশায় থাকি, আমি একটা শিল্পী হিসাবে তো আমার জীবন থেমে যাবে, কারণ আমরা অন্য কিছু করি না, আমাদের কিভাবে চলবে? তা আমি আমার চেষ্টায়, আমি আমার ভালো লাগা, এটা আমাকে বাঁচিয়ে রাখে, সঙ্গীত আমাকে বাঁচিয়ে রাখে। আমি নতুন নতুন গান বানাই, তৈরি করি, নতুন কাজ করছি, আর ভিডিও করছি। আমি আমার কাজ করে যাচ্ছি, কিন্তু এটা থেকে কি আসবে, কিছু পাবো কি না, অল্প একটু বাঁচিয়ে এই গানগুলো করছি। এভাবেই চলতে থাকবে বাকি জীবনও হয়তো। আপু, আপনি তো মুহূর্তে বাঁচতে চান, মুহূর্তের কথা বলতে চান, একদম সত্যি কথা। কিন্তু আপনি কি ভবিষ্যতে কথা চিন্তা করেন যে ভবিষ্যতে 5 বছর পর বা 10 বছর পর নিজেকে আরো কোথায় দেখতে চান? না, আমি এটা চিন্তা করি না একেবারে। আমি কোথায় থাকবো সেটা আজকের আমার কর্মযোগ্য আমাকে আসলে সেখানে নিয়ে যাবে। অতীত যা চলে যায় সে কিন্তু চলে যায়, আর ফিরে আসে না, আসে নতুন কিছু, রূপান্তর। জীবনটা কিন্তু একটা রূপান্তর মাত্র, এবং ভবিষ্যৎ তো আমি জানি না। তো আজকের দিনটাকে আমি যদি সারাদিনের যে কর্মযোগ্য, রাত্রেবেলা যে আমি আত্মসমালোচনা করি যে আমি আজকে কি সঠিক ছিলাম, কাউকে ক্ষতি করেছি, কারো কোনো ভুল করেছি, কাউকে কষ্ট দিয়েছি, এটা আমি আমার আত্মসমালোচনা করি। এবং আমি মনে করি আজকের যে আমার কাজটা, সেটা আমার হয়তো আগামী কালকের গল্পটাকে সুন্দর করবে। গান নিয়ে কি নিজে থেকে কিছু করছেন আপু? গান নিয়ে কি ভাবনা আছে সামনে? ওই যে বললাম না, নতুন গান করছি,
সবসময় গান করি। প্রত্যেকটা সময় আমি আসলে কিছু কিছু গান আসলে নিজের ইউটিউবেই ছাড়ছি এখন। যে শোনার শোনে, যে শোনে না। আর এখন মানুষ তো আসলে গান শোনার সময় পায় না। তো মানে এত ব্যস্ত জীবন, মানুষের কঠিন জীবন, তো সেখানটায় আমি আমার কাজ করে যাচ্ছি। আর বাকিটা আসলে কোন গানটা যে মানুষ পিক করবে সেটা আমি জানি না। আপু, আমরা সবাই তো নাচের পুতুল। আপনার বাবার একটা গান আছে নাচের পুতুল সিনেমায়, আয়নাতে ওই মুখ দেখবে যখন। আপনার কণ্ঠে এই মুহূর্তে ওই গানটা শুনতে চাই। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আপু, আপনার লেখনী, আপনার গান সব কিছুই শ্রোতাদের কানে একেবারে লেগে থাকে এবং একই সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার সবচেয়ে পছন্দের, আপনার নিজের পছন্দের একটা গান দিয়ে আমরা শেষ করতে চাই। অনেক ভালো, ধন্যবাদ আমাকে এখানে সময় টিভিতে আমন্ত্রণ জানাবার জন্য। তো কোন গানটা, একটা গানের একটু শোনাই। ছেড়ে বাতাসে মেঘলা দিন আসে, উতলা এই আমি কার কে যায় আসে, জলে কি হারাবে বর্ষায় উড়ো উড়ো মন, তুমি কি হাত বাড়া